সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশুর জন্মগত ইউরোলজিক্যাল সমস্যা ও তার সার্জিক্যাল চিকিৎসা নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন পেডিয়াট্রিক সার্জন। চলুন পরিচিত হই তার সাথে। অধ্যাপক ডাক্তার এম কবিরুল ইসলাম 1956 সালের 13 ফেব্রুয়ারি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে চিটাগাং মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে পেডিয়াট্রিক বিষয়ে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, প্রথমেই জানতে চাবো যে আমাদের যে আজকের যে বিষয়টি শিশুর জন্মগত ইউরোলজিক্যাল সমস্যা নিয়ে, স্যার এগুলো কি কি সমস্যা আসলে ইউরোলজিক্যাল সমস্যা হিসেবে আমরা বলবো, স্যার একটু যদি বলতেন। আমরা যেটা বেশিরভাগই পাই, কমনলি পাই সেটা হলো কিডনিতে হতে পারে সমস্যা। কিডনি থেকে নিচে যদি আপনি আসেন ব্লাডারে হতে পারে, এবং আপনার যেটা ছেলেদের যেটা পেনিসে হতে পারে, মেয়েদেরও হতে পারে, জানাতে হতে পারে, সেখানে হতে পারে। আপনি যদি কিডনিতে আসেন, কিডনিতে আপনার যেটা সে কিডনিতে ব্লাডটা ছেঁকে ইউরিনটা তৈরি হয়, ঠিক আছে? তো ওই ইউরিনটা আস্তে আস্তে একটা পাইপ দিয়ে, যেটা ইউরোটার বলে, সেটা এসে ব্লাডারে জমে, প্রস্রাবের থলিতে জমে। তো ওখানে কোনো সময় অনেক সময় বাধা হতে পারে। বাধা হলে কি হবে, যে প্রস্রাবটা ইউরিনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কিডনিতে জমবে, কিডনিতে জমে আস্তে আস্তে কিডনিটা বড় হয়ে যায়, সেটা এটা হতে পারে। তারপর নিচে আসেন আপনি, ইউরোটার আছে, ইউরোটারও যে কোনো জায়গাতে আপনার বাঁকা থাকতে পারে, কোনো জায়গাতে তৈরি হয় নাই, বা হ্যাঁ ভিতরে তৈরি হয় নাই, বা ভিতরে একটা মেমব্রেন থাকতে পারে, একটা পর্দা থাকতে পারে। তারপর ব্লাডার আসেন, ব্লাডার অনেক সময় যেটা খুবই গুরুত্ব, যেটা অনেক সময় ব্লাডার নিউরোলজিক্যাল ব্লাডার বলে, ব্লাডারটা কোনো ফাংশনই করছে না, সেটা হতে পারে। ব্লাডারের কোনো টিউমার হতে পারে, ব্লাডার কোনো বাধা থাকতে পারে, সেটা আছে। আর ছেলেদের বেলা যেটা মেয়েদের থেকে ছেলেদের বেলা অনেক সময় পেনিসে অনেক প্রবলেম থাকে। পেনিসে যেটা থাকে, যে প্রস্রাব রাস্তাতে আপনার সামনে থাকা কথা, সেটা দেখা গেলো নিচে আছে, যেটা হাইপোস্পেডিয়াস বলে, সেটা নিচে আছে, সেটা আছে। ওখানে প্রস্রাবের রাস্তার ভিতরে আপনার মুখটা যেটা আছে সেটা শুরু হতে পারে, স্টেনোসিস বলা হয়, সেটা থাকতে পারে। তো এগুলো সবগুলোরই কিন্তু চিকিৎসা আছে। এখন চিকিৎসা আছে, আপনি যদি দেরি করেন সবগুলোই কিন্তু সমস্যা হবে। যেমন ধরেন আপনার কিডনিটা আস্তে আস্তে বড় হচ্ছে, সেটা যদি আপনি লেট করেন অতই আস্তে আস্তে এটা ফুলতে থাকবে। তা এইগুলো যেটা আছে সেটা যদি যত আর্লি আসবেন অত তার ফাংশন ভালো। কারণ কিডনিতে একটা আপনার একটা মাংসর আছে, তারপরে আপনার তৈরি হচ্ছে, সেই মাংস যদি পাতলা হয়ে যায় ওইটাকে রিগেইন করা ইজ ভেরি ডিফিকাল্ট। ওটা আপনি পারবেন না। সময়টা খুব গুরুত্বপূর্ণ, মানে চিকিৎসার সময়টা, মানে কখন আমি চিকিৎসা নিতে যাব সেটার উপর চিকিৎসার সার্থকতা অনেকখানি নির্ভর করছে। তারপরে সবের নিচে আছেন যেমন হাইপোস্পেডিয়াস আছে, প্রস্রাবের রাস্তার নিচে। এমন দেখা গেল অনেক সময় গ্রামে আপনার ডাক্তারদের কাছে গেল, ডাক্তাররা বললো আপনি বাচ্চা বড় হোক, 5 বছর 6 বছর 7 বছর হোক, তখন যখন আসে তখন আমার ইট ইজ এ ডিফিকাল্ট থিং। কেন কি আপনার বাচ্চা যত বড় হচ্ছে তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে। হ্যাঁ, আপনার 7-8 বছরের বাচ্চা কিন্তু সাইকোলজিক্যালি অনেক ম্যাচিউরড এবং সে বুঝতে পারে আমার একটা সমস্যা আছে, এটা বুঝতে পারে। তা এই জন্য আমরা যেটা সবসময় করি, যে অপারেশনই হোক আপনার বিফোর স্কুল গোয়িং, স্কুলে যাওয়ার আগে আপনার সেরে নেওয়া দরকার। কারণ স্কুলে যে অনেক ফ্রেন্ডদের সাথে একসাথে মেলামেশা করে, তখন বুঝতে পারে কি আমার এই জিনিসটা রং আছে, যে কোনো জিনিসটা হোক। অনেক ক্ষেত্রে শোনা যায় এরকম যে হয়তো আশেপাশ থেকে কাউন্সিল, যেটা রং কাউন্সিলিং, যেটা অনেক ক্ষেত্রে রং বা রাইট, সেটা স্যার আপনি বলবেন, যেটা হয় যে অনেক সময় বলে যে না এখনই সময় না, আর একটু বড় হোক তারপর অপারেশন করিও। তো স্যার এই ব্যাপারগুলোকে কিভাবে আপনি? হ্যাঁ, সেটাই তো আমি বলছি, সবসময় দেরি করে। হয়তো ফ্যামিলি আছে বা কিছু ডাক্তার যারা এটা জানে না, এটা সম্বন্ধে জানে না, তারা বলছে, আশেপাশের লোকরা বলছে এত ছোট বাচ্চার কেন অপারেশন করাবা, বাচ্চা বড় হোক। স্যার যে কোনো সমস্যাই হোক না কেন ইউরোলজিক্যাল, সেটার জন্য আর্লি করে নেওয়াটা বেটার। যেমন ধরুন আপনার একটা জিনিস আছে, আপনাকে ওই যে মুসলমানের ব্যাপার, সেটা খুবই কমন জিনিস। আচ্ছা, অনেকে আসে জন্ম পরে 1-2 মাস পরে নিয়ে আসে বাচ্চাকে মুসলমানি করার জন্য, তো তখন আমি নিষেধ করি, এখন করেন না।
তো দেখা গেল অনেকে আমার কথা বিশ্বাস করে না, অন্য জায়গায় যায় করা, কিন্তু পরে আবার কমপ্লিকেশন নিয়ে আসে। আচ্ছা, সবচেয়ে বড় কমপ্লিকেশন হলো আপনি মুসলমানি করার পরে যে প্রস্রাবের রাস্তাটা সামনে আছে ওটা স্টেনোস হয়ে যায়, মানে শুরু হয়ে যাচ্ছে, ওখানে ইনফেকশন হয়। কারণটা একটা জিনিস, যেমন আগে যেরকম আপনার কেউ ডাইপার বা প্যাম্পার্স পরাতো না, এখন কিন্তু ডাইপার প্যাম্পার গ্রামে গঞ্জে সব জায়গায় আছে, খুবই ওয়াইডলি ইউজ। তাহলে আপনি যে মুসলমানিটা করছেন, আমরা যে চামড়াটা ফেলে দিই, সেই চামড়াটা বিরাট একটা প্রোটেকশন দেয়। আমরা চামড়াটা ফেলে দেওয়ার পরে ডাইপারে আপনার প্রস্রাব আছে, পায়খানা আছে, কি কোন বাচ্চা কখন করলো আপনি কিন্তু জানা যাচ্ছে না, ঠিক আছে? সেটা তখন ওখানে ইনফেকশন হবে, ইরিটেশন হবে, ইনফেকশন হবে, প্রস্রাবের রাস্তাটা চিকন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি সময়টা কখন বলছেন? মুসলমানের সময়টা হলো বেস্ট হলো বিফোর স্কুল রুম 3 থেকে 4 বছর, 3 থেকে 4 বছর বেস্ট, যখন সে ডাইপার ছেড়ে দেবে, ডাইপারের প্রয়োজন নাই, হ্যাঁ, তখন আপনি করান, এটা সবচেয়ে ভালো। আচ্ছা, যেমন কিছুদিন আগে পাকিস্তান থেকে একজন বড়, আমাদের অনেক সিনিয়র, উনিও একটা ইমেলে দেখলেন কি আমার অনেক বাচ্চাদের আপনার পায়খানা মানে প্রস্রাব রাস্তা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ওনারা সব ইন্ডিয়ার সবাই মিলে, আমাদের একটা গ্রুপ আছে পেডিয়াট্রিক্সে, তারা সবাই বললো কি হ্যাঁ আর্লি করলে দিস ইজ দ্য মোস্ট প্রবাবল কজ। স্যার, আমরা এই যে ত্রুটিগুলো, ইউরোলজিক্যাল যে সমস্যাগুলো, এগুলো কি স্যার সবসময় দৃশ্যমান হবে নাকি কোনো লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো? না, এটা সবসময় দৃশ্যমান খুব কম হবে স্যার, সেটাই আমি জানতে চাচ্ছি। কিছু যেমন আপনার কিডনিটা বড় হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনি যদি আর্লি আল্ট্রাসোনোগ্রাম যদি করান তাহলে হয়তো পাবেন, বা হয়তো দেখা গেল মানে তার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে বারবার, তখন কিন্তু আমরা বলা হয় যে 2 বার থেকে বেশি যদি ইনফেকশন হয় তাহলে থ্রু আউট ইনভেস্টিগেশন করা, তার কিডনি কেমন আছে সব কিছু আপনি দেখে নেওয়া। তখন আমরা যদি আল্ট্রাসোনোগ্রাম করি তখন দেখা গেলে হয়তো কিডনি একটা বড় আছে, তখন আরও কিছু ইনভেস্টিগেশন আছে, আমরা সেদিকে যাই। আর যেটা আর কিছু আছে, যেমন ধরেন আপনি হাইপোস্পিডিস, যেটা প্রস্রাবের রাস্তার নিচে, ওটা তো অবভিয়াসলি আপনি দেখতে পাচ্ছেন, এটা জন্ম পরে অনেক নিয়ে আসে। আবার অনেকে নিয়ে আসে কি আমার বাচ্চা পয়গম্বরী মুসলমানি হয়ে গেছে, তা তখন যখনই নিয়ে আসে কি পয়গম্বরী মুসলমানি হয়ে গেছে, তখন আমরা বুঝি কোনো না কোনো সমস্যা আছে, দেখা গেল কোনো না কোনো সমস্যা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে মানে বাচ্চার মুভমেন্টে কিছু চেঞ্জ তো আসবে, বাচ্চার আমরা কিভাবে বুঝতে পারবো আসলে? মানে বাচ্চা তো আর বলতে পারবে না যে আমার এই সমস্যা হচ্ছে। বাচ্চা বলতে পারবে, ডেফিনেটলি বাচ্চা বলতে পারবে না, বাচ্চা মুভমেন্টে ওরকম কোনো প্রবলেম হবে না। হয়তো কিডনি যখন বেশি কিডনিতে টিউমার হতে পারে, ওটা অনেক বড় হয়ে গেল, তখন হয়তো মা হয়তো হাত দিয়ে দেখলে এখানে একটা চাক পাওয়া যায়, বুঝতে পারবে। ঠিক আছে। আর স্যার, এই ত্রুটিগুলো, ইউরোলজিক্যাল সমস্যা যেগুলো, এই ত্রুটিগুলো কি স্যার জন্মের আগে বোঝার কোনো উপায় আছে? বাচ্চা জন্ম আগে কিছু রোগ আছে, সেটা আপনি বুঝতে পারবেন। ধরেন যেটা বললো হাইড্রোনেফ্রোসিস, কিডনি বড় হয়ে গেছে, সেটা দেখা গেল বড় হয়ে গেলে অনেক সময় এক্সপার্ট যারা আছে তারা অনেক সময় বলে দিতে পারে, কিডনির সাইজটা বলে দিতে পারে তারা, ঠিক আছে, সেটা বলতে পারে। তারপরে আপনার ধরেন নিচে ওই যে হাইপোস্পিডিস বলতে পারবে না, হাইপোস্পিডিস ভেরি ডিফিকাল্ট। তারপরে এখানে একটা আছে যেটা থলিটা আছে, সেটা বের আসে, মূত্রথলিটা বের খোলা, ওপেন, সেখানে অনেক সময় এটা বলতে পারে যে এই জিনিসটা ডিফেক্ট আছে। আচ্ছা স্যার, এগুলো এই যে জন্মগত ত্রুটিগুলো যে হচ্ছে, এই যে ইউরোলজিক্যাল যে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছি স্যার, এগুলোর মানে আমরা যেভাবে বলি যে প্রিডিসপোজিং কোনো ফ্যাক্টর বা কেন হচ্ছে, মানে এটার কোনো কারণ কি ওভাবে জানা যায় বা ওভাবে কি বলতে পারেন? দেখেন, আজ পর্যন্ত এইগুলোর কারণটা আসলে সঠিক কারণটা জানা নাই। যদি জানা থাকতো তাহলে এই রোগগুলো হতো না। যেমন ধরুন আগে যেরকম ছিল, কিছু ওষুধ ছিল খেলে আপনার বাচ্চাদের হাত হতো না, মানে বিভিন্ন জিনিস ছিল, ওগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার পরে এইগুলো কমে গেছে। তবে এগুলো হলো আপনার একটা মাল্টিফ্যাক্টোরিয়াল বলে, মানে অনেক জিনিস মিলে, যেন মায়ের নিউট্রিশন আছে, মার ইয়েটা আছে, মার কোনো রোগ হচ্ছে কিনা, ডিজিজ আছে কিনা, সেটা তার এনভায়রনমেন্টের আছে, সেগুলো মিলে আপনার ইয়েটা। স্যার, প্রতিরোধের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা কি আমরা নিতে পারি? এই প্রতিরোধ আসলে ইট ইজ ডিফিকাল্ট, কেন মেইন জিনিস হলো মায়ের নিউট্রিশন করতে হবে, মাকে যেমন ধরুন ভিটামিন খাওয়া, আয়রন খাওয়া, ফলিক অ্যাসিড এই ট্যাবলেট খাওয়া, এগুলো আছে। আর মাকে কিন্তু ডাক্তারের কাছে রেগুলার চেকআপে থাকা, অ্যান্টিনেটাল চেকআপ বলি আমরা যেটাকে, থাকা দরকার সেটা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন শিশুর জন্মগত ইউরোলজিক্যাল সমস্যা ও তার সার্জিক্যাল চিকিৎসা নিয়ে খুব দরকারি কিছু তথ্য। আশা করি আপনাদের কাজে এসেছে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দর্শক, এবার থাকছে আমাদের প্রতিদিনের আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা সাসপেনশন ট্রেনিংয়ের 5 নম্বর যে মুভমেন্টটা দেখাবো সেটাকে আমরা ফোকাস করবো হচ্ছে শোল্ডারে। বেসিক্যালি শোল্ডারের যে জিনিসটা বলতেছি আমরা হচ্ছে রিয়ার ডেলস, এই জিনিসটাকে আমরা ফোকাস করব। বেন্ট ওভার ল্যাটারাল রেজ যে মোশনে আমরা মারি, সেই মোশনটাকে আমরা এখানে সিমুলেট করব। কিন্তু এই জিনিসটা সিমুলেট করব হচ্ছে আমরা বেল্টের মাধ্যমে। এতে যে জিনিসটা হচ্ছে আমরা বেন্ট ওভার ল্যাটারাল রেজটা মারছি হচ্ছে আমরা ওয়েটস দিয়ে, আর এখানে যে জিনিসটা করছি আমরা বডিটাকে ওয়েট হিসাবে করে ব্যবহার করে, বডিটাকে রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করে বেল্টের থ্রুতে আমরা এই এক্সারসাইজটা করব। এক্সারসাইজ সুবিধা হচ্ছে যেটা সাসপেনশন অবস্থায় আমরা আছি, সাসপেনশন অবস্থায় থাকলে যে জিনিসটা হচ্ছে আপনার বডিটা মুভমেন্ট করছে, কিন্তু এই বডিটাকে মুভমেন্টটাকে আপনার অন্যান্য স্টেবিলাইজার মাসল দিয়ে স্টেবল করতে হচ্ছে, যে কারণে শুধুমাত্র রিয়ার ডেলস ছাড়াও বডির অন্যান্য ছোটো ছোটো যে সমস্ত মাসলগুলো ওয়েট ট্রেনিংয়ের সময় অ্যাক্টিভেট হয় না, ওই মাসলগুলো অ্যাক্টিভেট হচ্ছে। এবং যাদের বিভিন্ন জয়েন্টসে ইঞ্জুরি আছে অথবা বিভিন্ন কারণে যারা ওয়েট ট্রেনিং করতে পারছেন না জিমে গিয়ে, তারা যদি সাসপেনশন ট্রেনিংটাকে আপনি পিক আপ করেন তাহলে আপনি প্রত্যেকটা মাসল এক্সারসাইজগুলো করতে পারবেন এবং সেম বেনিফিটগুলোই পাবেন, কিন্তু আপনার ইঞ্জুরি লেভেলটা থাকবে না। এখন আমাকে আজকে অ্যাসিস্ট করবে হচ্ছে কাউসার ভাই, উনি দেখাবে যে কীভাবে রিয়ার ডেলসের এক্সারসাইজটা সাসপেনশন ট্রেনিংয়ের মাধ্যমে করতে হচ্ছে। ওকে কাউসার ভাই, ওকে সেম জিনিসটা খেয়াল করবেন যে যখন উনি যাচ্ছেন, ওকে পুরো বডিটা কিন্তু ফেই করে দিল, মানে সাসপেন্ডেড অবস্থা রাখতে হবে, প্রত্যেকটা এক্সারসাইজ সাসপেন্ডেড অবস্থায় রাখতে হবে, যেটাকে আমরা বলি ইটস এ ফ্লাইং মোশন। মানে আপনার ফ্লাই করার সময় যে ফিলিংটা হবে আপনার সেম ফিলিংটাই হবে যখন আপনি বেল্টের মাধ্যমে একটা পজিশনে চলে যাবে। ওকে, এই পজিশনে গিয়ে এখন এইটাকে সে ফ্লাই মোশন নেবে, যেটাকে আমরা বলি রিয়ার ফ্লাই মোশনটাকে নেবে এবং শোল্ডারটাকে ফোকাস করে। ওকে গো, ইয়েস, খেয়াল করছেন যে এই মোশনটা কিন্তু আপনাদের খুবই পরিচিত একটা মোশন, সেটা হচ্ছে বেন্ট ওভার ল্যাটারাল রেজের যে আমরা মোশনটা ইউজ করি সেই সেম জিনিসটাই করছি আমরা, কিন্তু সাসপেন্ডেড অবস্থায় উইথ দ্য ইউজ অফ বেলস অ্যান্ড বডি ওয়েট। এতে যে জিনিসটা হবে আপনার রিয়ার ডেলস ডেভেলপ হবে, সামনের ইটা হবে, মানে ইটা হবে ডেভেলপ হবে, ডেলস ডেভেলপ হবে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু সাসপেন্ডেড অবস্থায় আপনি আছেন, এই জন্য আপনার কোর মাসলটা, আপনার অ্যাবস মাসলটা কিন্তু কন্ট্রাক্টেড অবস্থায় আছে। সুতরাং সেকেন্ডারি বেনিফিট সবসময় আপনি অ্যাবসে কিন্তু পাবেনই। এবং প্রত্যেকটা বডির মাসল যদি আপনি এখানে অ্যাক্টিভেট না করেন তাহলে আপনি সাসপেনশন অবস্থায় থাকতে পারবেন না, আপনার দেখা যাবে মাঝখান দিয়ে কোমর থেকে ভেঙে যাবে। যদি আপনি জিনিসটা স্ট্রেট অবস্থায় রাখেন তখন দেখুন প্রত্যেকটা মাসল কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন, আমি বারবারই কিন্তু বলছি যে প্রত্যেকটা এক্সারসাইজ ইটস নট অ্যাবাউট দ্য রিপিটেশন, ইটস অল অ্যাবাউট টাইমিং। আপনি যে জিনিসটা করবেন 30 সেকেন্ড পর্যন্ত করবেন, এরপর 30 সেকেন্ডে নেবেন, কিন্তু রিপিটেশন আমরা এখানে কাউন্ট করবো 30 সেকেন্ডে। প্রথমে যেটা আমরা করবেন 10 to 15, এর আগে বলেছিলাম 10 to 15 সবাই কিন্তু করতে পারবে। যখন এটা অভ্যাস হয়ে যাবে তখন ট্রাই করবেন 30 to 50, 30 সেকেন্ড 30 to 50 রিপিটেশন আপনি করবেন। তাতে কী হবে, আপনার হার্টবিটটাও বেড়ে যাবে, মাসকুলার মুভমেন্টটাও মানে হবে, বাড়বে। তার মানে কি আপনার কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ হচ্ছে, মাসকুলার এক্সারসাইজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম 30 সেকেন্ড পরে আপনি যখন 30 সেকেন্ড রেস্ট নিচ্ছেন আপনার হার্টবিটটা নেমে যাবে, কিন্তু খুব একটা নামতে পারবে না। তার মানে কি কন্টিনিউয়াস আপনি একটা কার্ডিওভাস্কুলার বেনিফিট আপনি পাবেন। প্রিয় দর্শক, পেয়ারা একটি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু ফল, এর রয়েছে অনেক পুষ্টিগুণ। চলুন পেয়ারা কতটুকু খাবো সে বিষয়ে আমরা জেনে নিই একজন পুষ্টিবিদের কাছ থেকে। উচ্চ আঁশ সমৃদ্ধ আরেকটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা গ্রীষ্মকালীন ফল হলেও সারা বছর পেয়ারা টুকটাক কিছু না কিছু পরিমাণে পাওয়া যায়। এই পেয়ারা কাঁচা বা পাকা অর্থাৎ রঙিন যে পেয়ারাটা পাওয়া যায় সেটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। উচ্চ আঁশ সমৃদ্ধ একটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা লো কোলেস্টেরল একটি ফ্রুট, যাতে কোলেস্টেরলের পরিমাণ নাই বললেই চলে। এটি উচ্চ আঁশ সমৃদ্ধ, যা কোলন ক্যান্সার প্রতিরোধ করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকারী উপাদানকে বডিতে বৃদ্ধি করে। পেয়ারায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পনিফেলন, তারপর হচ্ছে ফ্ল্যাভোনয়েড ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে এবং অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। প্রতি 100 গ্রাম পেয়ারাতে 225 মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাওয়া যায়। পেয়ারা কোলন ক্যান্সার, কনস্টিপেশন এগুলো প্রতিরোধ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, সেটা তো আগেই বলেছি। এছাড়াও এর বিদ্যমান অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে সেগুলো লাংসের সুস্থতা বজায় রাখে, ওরাল ক্যাভিটি ক্যান্সার প্রতিরোধ করে এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পেয়ারা
খেলে আপনার বিভিন্ন ধরনের মিনারেলস বা খনিজ উপাদানগুলো আপনারা বডিতে পাচ্ছেন, যেগুলো বডি ইমিউন সিস্টেমকে ডেভেলপ করবে। প্রিয় দর্শক, এখন থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। তীব্র গরম জাতীয় জিনিস খাওয়ার সাথে সাথে ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না, এতে আপনার দাঁতের ক্ষতি হতে পারে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত ও পরামর্শ লিখে পাঠান এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, আগামী পর্বে যা যা থাকছে, যে অনিদ্রা বা ইনসমনিয়া কি আসলে, এটি শুরুতেই জানতে চাই। ইনসমনিয়া বা অনিদ্রা বলতে বা নির্ঘুমতা যেটাই বলি না কেন আমরা ভাষাতে, ঘুম আসতে দেরি হয়, অথবা ঘুম আসলে বারবার ভেঙে যায়, অথবা একবার ঘুম ভাঙলে ঘুম আসতে চায় না, পরবর্তীতে খুব সকালবেলায় ঘুম ভেঙে যায়, এই সবগুলিকে বলা হয় যে অনিদ্রা বা ইনসমনিয়া। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।